একটা বিষয় আছে। আমি যদি আপনি বামপন্থী, ডানপন্থী যেই পন্থী হোক, আমি এই পন্থী হিসাব করে বলছি না যে আপনি ধরেন যে নির্বাচনে যে কেউ যেতে পারে। নির্বাচনে আমি বা আপনিও যেতে পারি। নির্বাচনে আপনি কেন যাচ্ছেন? আ আপনি এখানে একজনকে আমি উদাহরণ হিসেবে বলতে পারি। সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি। ওসমান হাদি বারবার বলছিলেন যে তিনি নির্বাচনে যাচ্ছেন। নির্বাচনটাকে কেন যাচ্ছেন? বারবার উনি এই কথাটা বলছেন, "আমি ভয়েসটা রেজ করতে চাই।" নির্বাচনে যাওয়ার মানে ২ টা জিনিস হয়। একটা হচ্ছে আমি নির্বাচনে গিয়ে নির্বাচনবাদী হব। আরেকটা হচ্ছে নির্বাচনকে আমি কৌশল হিসেবে ব্যবহার করব। আমি জানি নির্বাচনে গিয়ে আমি রাষ্ট্র বদলাতে পারব না। কিন্তু নির্বাচনে গিয়ে আমি দেখাতে পারবো এই সিস্টেমটা ভালো না। আমার ভয়েসটা আমি রেজ করতে পারবো। তাহলে নির্বাচনে যাওয়ার ২ টা কারণ থাকে। এখন বামপন্থীরা কেন যাচ্ছে আমি জানি না। তারা সবসময় বিভিন্ন সময়ে যায়। আম সিট পায় বা না পায়, তারা যায়। তো তাদের মধ্যে এই গঠনের প্রশ্নটা আছে কিনা এটা হচ্ছে প্রশ্ন। তারা নির্বাচনে যাচ্ছেন না কি যাচ্ছে না আমি এটা নিয়ে আসলে খুব বেশি মানে আলোচনা করার বিষয় আমি মনে করি না। কিন্তু আপনি নির্বাচনে যাচ্ছেন। আপনি কেন যাচ্ছেন নির্বাচনে? এটা হচ্ছে প্রশ্ন। আপনার লেখা এবং আপনার বিভিন্ন বয়ানের মধ্য দিয়ে প্রকাশ পায় রাষ্ট্র গঠনের বিষয়টি। যে রাষ্ট্র গঠন না হলে আমাদের কোনো পরিবর্তন আসবে না, সম্ভব না। এখন এই রাষ্ট্র গঠনটা করার ক্ষেত্রে কি ভূমিকা রাখা যায় কিংবা রাষ্ট্র গঠনটা কারা করবে, কিভাবে হবে? আপনি দিক নির্দেশনা দিতে গেলে আপনি কিভাবে দিবেন? কিংবা আসলে আপনি তরুণ প্রজন্মকে রাষ্ট্র গঠনে রাষ্ট্র ব্যবস্থা পাল্টানোর ক্ষেত্রে ভূমিকা পালন করতে হলে তারা কি করতে পারে বলে আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে মনে করেন? ধন্যবাদ আপনাকে। ২৪ এর গণঅভ্যুত্থানে আমরা কিন্তু দেখেছি এবং জনগণ আমাদের দেখিয়েছে যে আসলে রাষ্ট্র গঠনটা আসলে কি? এটা আসলে আমি দেখাতে পারব না। আমি দিক নির্দেশনা দেওয়ার কেউ না। দিক নির্দেশনা আমাদের জনগণ, আমাদের এখানকার যে আপামর জনগণ, সেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষ, সেই মানুষ কিন্তু ৫ আগস্ট ২৪ এর ৫ আগস্টে সেই জবাব দিয়েছে। এই রাষ্ট্র গঠনটা কিরকম হবে? ২৪ এর ৫ আগস্ট যদি আপনি খেয়াল করেন যে আপনি যখন ওই মিছিলের মধ্যে আপনি দেখবেন যে মিছিলের মধ্যে আ কোন ধরনের মানুষ ছিল বা কোন ধরনের মানুষ ছিল না। এখানে তো পুরো দেশের সব শ্রেণী পেশার মানুষকে আপনি ওই মিছিলের মধ্যে পাবেন। তো ওই জনগণের অভিপ্রায়টা আসলে কি ছিল? শুধু হাসিনাকে ফেলে দেওয়া? হাসিনার সাথে তো আন্দোলন ছিল ছাত্রদের আন্দোলন। এই ছাত্রদের আন্দোলন কেন জনগণের মধ্যে গেল? ছাত্র জনতার আন্দোলন কেন হলো? কারণ জনগণের এই ক্ষোভটা আজকের একদিনের না। জনগণের এই ক্ষোভ যেমন হাসিনার ১৫.৫ বছরের, একই সঙ্গে জনগণের এই ক্ষোভটা ৭১-এর পর থেকে এখন পর্যন্ত গণতন্ত্রায়ন না হওয়ার ক্ষোভ। তার একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জায়গা থেকে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এই ৩ টার ভিত্তিতে কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে। এই মুক্তিযুদ্ধের পর এই ৩ টাকে একেবারেই পাশ কাটিয়ে ৪ টা আমাদের এখানে যে ৪ টা আ মূল স্তম্ভের কথা বলা হয়, ৪ টা মূল স্তম্ভ মূলত আওয়ামী লীগের মূল স্তম্ভ। হুম? আওয়ামী লীগের মূল স্তম্ভকে রাষ্ট্রের স্তম্ভ বানিয়ে এখানের মধ্যে একটা কথিত সংবিধান জারি করা হলো। যেই সংবিধানে জনগণের কোনো পার্টিসিপেশন নাই। সেই সংবিধান কারা করলেন? যারা পাকিস্তানের সংবিধান করার জন্য পাকিস্তানের নির্বাচিত প্রতিনিধি ছিল, সেই ৭০-এর নির্বাচনে সেই প্রতিনিধিরা তারা তো বাংলাদেশের গঠনতন্ত্র তৈরি করার ম্যান্ডেট তাদের ছিল না। ছিল কি? ছিল না। তাহলে তাদের কোনো অধিকার নাই। তাহলে জনগণের সঙ্গে একটা বিট্রে করা হলো। জনগণ এই বিট্রে মেনে নিয়ে চলছিল। জনগণ কিন্তু সবসময় জনগণের গাঠনিক শক্তি আকারে জনগণ উপস্থিত হয় না। জনগণ নিজে একটা গাঠনিক শক্তি আকারে তখন হাজির হয় একটা ইতিহাসের একটা ভাইটাল মুহূর্তে, যখন ব্যতিক্রম সামনে আসে। মানে একটা গতানুগতিক ব্যবস্থা চলছে, এই ব্যবস্থাটার একটা ব্যতিক্রম হলো, ব্রেক হলো, তখন জনগণ সামনে আসে। সেই জনগণ এমন কাউকে নেতৃত্ব হিসেবে মেনে নেয় যেই নেতৃত্ব এর আগে তারা আনটেস্টেড। নাহিদ ইসলাম
মাহফুজ আলম বা সার্জিস, হাসনাত, এরকম নেতৃত্ব ছিলেন। হ্যাঁ, এই নেতৃত্বকেই কিন্তু আমাদের জনগণ মেনে নিয়েছে যে তারাই আমাদের নেতা। এর আগে বিএনপি বা অন্যান্য যে দলগুলো, জামাতে ইসলাম, অন্যান্য দলগুলো ছিল, সেই দলগুলো কিন্তু এই হাসিনার এই ফেসিস্ট হাসিনা শাহীর মধ্যে তারা কিন্তু এরকম অভ্যুত্থানের জায়গা দাঁড়াতে পারেনি, তাদের পিছনে কিন্তু জনগণ এভাবে দাঁড়ায়নি। 24 জানুয়ারিতে কিন্তু একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন কিন্তু বয়কট করেছে বিএনপি। ওই সময় কিন্তু জনগণ ভোট না দিয়ে সমর্থন জানিয়েছিল, কিন্তু বিএনপির সঙ্গে তারা আন্দোলনে নামেনি, যে সরকার পতনের আন্দোলনে জনগণ আসেনি। জনগণ কিন্তু এর কয়েক মাস পরে, এই জুলাই আগস্টে জনগণ কিন্তু রাস্তায় নেমেছে প্রাণ দেওয়ার জন্য। হ্যাঁ, তো এখানে বুঝতে হবে যে জনগণের অভিপ্রায়টা ছিল হচ্ছে একটা নতুন ব্যবস্থা সামনে নিয়ে আসা। জনগণের অভিপ্রায় এটা ছিল। এই জনগণের অভিপ্রায়টাকেই ওই যে আন্দোলনের নেতৃত্ব এবং এর সঙ্গে বিগত রাষ্ট্রের যেই নীতি নির্ধারকরা যারা ছিলেন, স্টেক হোল্ডাররা, এই বিগত রাষ্ট্রের যে স্টেক হোল্ডাররা, তারা এই রাষ্ট্রটাকে টিকিয়ে রাখার জন্য এই যে নেতৃত্ব, এই নেতৃত্বের সঙ্গে কোনোভাবে একটা ফয়সালা করতে পেরেছে, না এটাই টিকিয়ে রেখে এখানে একটা উপদেষ্টা সরকার হবে। এই উপদেষ্টা সরকার আসলে কার উপদেষ্টা? তারা হচ্ছে হাসিনার নির্বাচিত যেই রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতি চুপ্পুর উপদেষ্টা। এই উপদেষ্টা সরকার পরিপূর্ণ ক্ষমতাশালী উপদেষ্টা সরকার, কোনো সরকার না। না না, এখন সামনে আপনি কিভাবে এটাকে ইয়া করবেন আর কি? আমি এটাই বলছি যে এখানে যদি আপনি বলেন যে এখানে তাহলে গাঠনিক শক্তি হিসাবে জনগণ এখানে দেখিয়েছে যে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু জনগণ তার অভিব্যক্তি প্রকাশ করেছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আরেকটা গণঅভ্যুত্থান সামনে, এবং সেখান থেকে জনগণই নেতা তৈরি করবে, এরকম কোনো কিছু বলতে চাচ্ছেন? নেতৃত্ব জনগণ থেকেই তৈরি হয়, জনগণের মধ্য থেকেই তৈরি হয়। এটা মানে তৈরি করে বা সেটা একটা রেজিমেন্টেড ফোর্স আকারে একটা সেখান থেকেও যেমন আসে না, আবার পরিবারতন্ত্র থেকেও আসে না। তো এইটা আসলে জনগণের মধ্য থেকেই একজন নেতৃত্ব হঠাৎ করে চলে আসে, এরকম নেতৃত্ব, যে নেতৃত্ব পুরো ব্যবস্থাটাকে পাল্টে দিতে পারে। এবং ব্যবস্থাটাকে পাল্টে দেওয়া, এখানে যে সমস্যাটা হয়েছে, আমি কেন বারবার ওই 24 গণঅভ্যুত্থানে যাচ্ছি, কারণ এটা আমাদের শিক্ষণীয় জায়গা। 24 গণঅভ্যুত্থানে আমরা দেখেছি যে যেই নেতৃত্ব এই সময়ে একটা ফ্যাসিস্ট শক্তিকে পরাস্ত করার জন্য নেতৃত্ব দিতে পেরেছিল, তারা গঠনের রাজনীতিটা বুঝতে অক্ষম হয়েছে। তারা গঠনের রাজনীতিতে যেতে পারেনি। তারা জনগণের ক্ষমতার সঙ্গে একভাবে, যেমন জনগণের ক্ষমতার সম্পর্কে তারা অবগত ছিল না হয়তো, অথবা তারা এটা আন্ডার এস্টিমেট করেছে জনগণের ক্ষমতা কতটা। হ্যাঁ, অথবা তারা জনগণের সঙ্গে বিট্রে করেছে। এই তিনটার একটা। এখানে বিষয়টা হলো যে জনগণের যারা একেবারেই তরুণরা তো এটা আসলে চিন্তা করেছিলেন, কিন্তু আমার তো মনে হচ্ছে যে আমাদের যে অভিভাবকরা আছেন, যারা রাষ্ট্র গঠনের কথা বলে, রাষ্ট্র বদলের কথা বলে, এবং যাদের দীর্ঘদিনের লড়াই সংগ্রামের ইতিহাস আছে, তারাই তো আসলে রাষ্ট্র গঠনের যে রাজনীতি সেটাকে আসলে করছে। দেখুন এবার মানে আপনারা বাংলাদেশে যাদেরকে আমরা বামপন্থী বলে জানি, এবং যারা এই লড়াই সংগ্রামের ইতিহাস তৈরি করে, তারা আপনার নির্বাচনে যাচ্ছে, ভোটের রাজনীতিতে যাচ্ছে। এখন এই প্রশ্নটা কি বারবার আসে না যে আসলে ভোটের রাজনীতির মধ্য দিয়ে আপনি বলছেন যে রাষ্ট্র গঠন করা সম্ভব না, একটা নতুন ভাবে তৈরি করা সম্ভব না, আবার এই অভিভাবকরাই বারবার এই রাষ্ট্রীয় মানে উচ্ছিষ্ট কিংবা আমরা যাই বলি রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে একটা নির্বাচনে বারবার যাচ্ছে, এতে কি আমরা তরুণদেরকেই দায়ীটা বেশি করতে পারি নাকি আমাদের? দেখুন, বামপন্থীদের একটা বিষয় আছে। আমি যদি আপনি বামপন্থী ডানপন্থী যেই পন্থী হোক, আমি এই পন্থী হিসাব করে বলছি না, যে আপনি ধরেন যে নির্বাচনে যে কেউ যেতে পারে, নির্বাচনে আমি বা আপনিও যেতে পারি। নির্বাচনে আপনি কেন যাচ্ছেন? আপনি এখানে একজনকে আমি উদাহরণ হিসেবে বলতে পারি, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি। ওসমান হাদি বারবার বলছিলেন যে তিনি নির্বাচনে যাচ্ছেন, নির্বাচনকে কেন যাচ্ছেন, বারবার উনি এই কথাটা বলছেন, আমি ভয়েসটা রেজ করতে চাই। নির্বাচনে যাওয়ার মানে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে আমি নির্বাচনে গিয়ে নির্বাচনবাদী হব,
আরেকটা হচ্ছে নির্বাচনকে আমি কৌশল হিসেবে ব্যবহার করব। আমি জানি নির্বাচনে গিয়ে আমি রাষ্ট্র বদলাতে পারবো না, কিন্তু নির্বাচনে গিয়ে আমি দেখাতে পারবো এই সিস্টেমটা ভালো না, আমার ভয়েসটা আমি রেজ করতে পারবো। তাহলে নির্বাচনে যাওয়ার দুইটা কারণ থাকে। এখন বামপন্থীরা কেন যাচ্ছে আমি জানি না, তারা সবসময় বিভিন্ন সময়ে যায়, সিট পায় বা না পায়, তারা যায়। তো তাদের মধ্যে এই গঠনের প্রশ্নটা আছে কিনা এটা হচ্ছে প্রশ্ন। তারা নির্বাচনে যাচ্ছেন না কি যাচ্ছে না আমি এটা নিয়ে আসলে খুব বেশি মানে আলোচনা করার বিষয় আমি মনে করি না। কিন্তু আপনি নির্বাচনে যাচ্ছেন, আপনি কেন যাচ্ছেন নির্বাচনে, এটা হচ্ছে প্রশ্ন।